কি যে করব বুঝতে পারছি না। আমার এত বড় একটা জমি অযথাই পড়ে আছে। এই জমিটা যদি বর্গা দিতে পারতাম তবে তো আমার বেশ উপকার হতো। এসব কথা বলে রাজদীপ সেন শূন্য জমিদার দিকে তাকিয়ে থাকে। জমিদার রাজদীপ সেন নীলাচল অঞ্চলের রাজা ছিলেন। জমিদার মশাই তার অর্ধেক জমি প্রজাদের মধ্যে বর্গা দিয়েছিল। জমিদার মশাই, আমি খুব অসহায় হয়ে পড়েছি। কদিন আগেই আমার স্বামী মারা গিয়েছে। এখন তো আমাকেই নিজের পেটের ভাত জোগাড় করতে হবে। বলছি, আমায় একটি জমি বর্গা দিন না। আরে বিমলা, তুমি ঘুরে ফিরে সেই তো আমার দুয়ারে আসতে হলো। আমি তোমাকে আমার দ্বিতীয় রানী করতে চেয়েছিলাম, কিন্তু তুমি দেমাগ দেখিয়ে সুরেশকেই বিয়ে করলে। সেই অপমান আমি এখনো ভুলতে পারিনি। জমিদার মশাই, সেসব তো এখন অতীত। জমিদার মশাই, এসবের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। দয়া করে আপনি ওসব কথা ভুলে যান আর আমাকে একটা জমি বর্গা দিন। এবার তো একজনকে পেয়েই গেছি। এবার আমি ওই অভিশপ্ত জমিটা বিমলাকেই বর্গা দিব, আর বিমলার উপর আমি প্রতিশোধও নিতে পারবো। আর একবার যদি ওই জমিতে চাষাবাদ করা হয় তবে ওই জমিটাও অভিশাপ মুক্ত হবে। এই তো তুমি আমার সামনে নত হয়েছো, আমি তো এটাই চেয়েছিলাম। তবে তুমি যেহেতু আমাকে এত অনুরোধ করছো, তাই আমি উত্তরে পড়ে থাকা ফাঁকা জমিটা তোমায় বর্গা দিলাম। বর্গা দেওয়ার মতো আমার কাছে ওই একটাই জমি আছে। জমিদার মশাই, মানে বেশ কিছুদিন ধরে তো ওই জমিটা পরিত্যক্ত। ওই জমিতে কি আর ফসল হবে? অযথা কথা বলো না তো। ইচ্ছে হলে ওই জমিটা নেও, না হলে এখান থেকে চলে যাও। দয়া দেখালাম তো তাই চাহিদা বেড়ে গেল। কে বলেছে জমিদারের ওই জমিতে ফসল হবে না? জমিদারের কথা শুনে বিমলা চুপ হয়ে যায় আর গম্ভীর মুখে সেখান থেকে চলে যায়। আর বিমলা বাধ্য হয়ে পরিত্যক্ত জমিটা ফসল আবাদের জন্য নিয়ে নেয়। ঈশ্বর, দেয়ালে যখন পিঠ ঠেকে গেছে তখন আর কি করার। আমি সবকিছুর বিরুদ্ধে গিয়ে এই জমি চাষ করব। ঈশ্বর আমার ভাগ্যে যা রেখেছেন তাই হবে। কিন্তু এবার আমি জমিতে কি ফসল চাষ করব? আমার তো বীজ কেনারও সামর্থ্য নেই। আমি বরং জমিতে কলা গাছ লাগাবো। কলা গাছের তো বীজ কিনতে হয় না, বন জঙ্গলে তো অনেক চারা পাওয়া যায়। সেসব চারা জমিতে রোপণ করলে নিশ্চয়ই ভালো ফসল হবে। এরপর বিমলা তার ভাবনা মতো কাজ করে আর জঙ্গল থেকে কলা গাছের চারা নিয়ে আসে। আর সেই চারাগুলো জমিতে রোপণ করে। আর আশ্চর্যজনক ভাবে কিছুদিনের মধ্যে কলা গাছগুলো বড় হয়। আর কলা গাছে কলাও ধরে। তবে এক একটা গাছে দুই রঙের কলা ধরে। কি আশ্চর্য! এক জমিতে দুই রঙের কলা! এই জমিতে কি এমন আছে যে এক এক গাছে দুই রঙের কলা ধরলো? কিন্তু এ কলা কি কেউ কিনবে? এসব চিন্তা ভাবনা করে বিমলা গাছ থেকে কিছু কলা পেড়ে নেয়। আর কলা নিয়ে বাজারে যেতেই বিমলার ঝুড়ির দিকে লোকজনের নজর পড়ে যায়। ওরে মারে মা, এ তো দেখছি দু রঙের কলা। এমন কলা তো আগে কখনো দেখিনি। দাও তো দিদি, আমাকে দুহালি কলা দাও তো। আমার মেয়েটা এই দুই রঙের কলা দেখলে নিশ্চয়ই খুশি হয়ে যাবে। শ্বেতার কথা মতো বিমলা তাকে দুহালি কলা দেয়। এভাবেই বিমলা বেশ চড়া দামে কলাগুলো বিক্রি করে। হায় হায় রে, এ কি হয়ে গেল! ওই কলা খেতে না খেতে আমার মেয়েটা এমন নীল রঙের কেন হয়ে গেল? ঈশ্বর, আমার মেয়েটা কেন চোখ মেলছে না? ঈশ্বর! শ্বেতা যখন এসব কথা বলে চিৎকার করছিল, ঠিক সেই সময়ই শ্বেতার বাড়ির পাশ দিয়ে জমিদারের নায়েক যাচ্ছিল। আর শ্বেতার কান্নার শব্দ শুনে নায়েক শ্বেতার বাড়িতে যায়। একই কাণ্ড! কি হয়েছে এই মেয়েটার? এই মেয়েটার শরীর এমন নীল বর্ণের হয়েছে কেন? সাপে কেটেছে নাকি? দেখে তো মনে হচ্ছে মারা গেছে। এরপর শ্বেতা দুই রঙের কলার ব্যাপারে সব কথা খুলে বলে। আর এসব কথা শুনে নায়েক জমিদারের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সর্বনাশ হয়ে গেছে জমিদার মশাই। দুই রঙের দুই কলা খেয়ে তো অনেকেই মারা গেছে, আর ওই দুই রঙের কলা নাকি বিমলা সবার কাছে বিক্রি করেছে। সর্বনাশ! বিমলা তো আমার ওই অভিশপ্ত জমিতে চাষাবাদ করেছে। বিমলার উপর প্রতিশোধ নিতে গিয়ে আমি আমার প্রজাদের বিপদে ফেললাম। না, এক্ষুনি আমাকে বিমলার কাছে যেতে হবে। এই কথা বলে জমিদার বেরিয়ে পড়ে আর রাগে ফুঁসতে ফুঁসতে বিমলার বাড়িতে যায়। কিন্তু জমিদার বিমলাকে তার বাড়িতে না পেয়ে কলা বাগানে যায়। এ কি কাণ্ড! এই শয়তান বিমলা কোথায় মরলো?
বাড়িতেও নেই, ওর কলা বাগানেও নেই। কিন্তু আমি ওকে পাবো কোথায়? বিমলাকে পাওয়ার আগে এই কলা গাছগুলো ধ্বংস করা জরুরি। কিভাবে যে কি হয়ে গেল! আমি তো পূর্বপুরুষদের কাছে শুনেছিলাম এই জমি অভিশপ্ত, কিন্তু এই জমির ফসল খেলে যে মানুষ মারা যাবে এটা তো জানতাম না। আর কি করে যে এই জমি অভিশপ্ত হয়েছিল তাও তো জানি না। যাকগে, আগে আমায় এই কলা গাছগুলো ধ্বংস করতে হবে। এসব কথা বলে জমিদার একে একে কলা গাছগুলোতে আগুন লাগিয়ে দেয়। আর অমনি এক একটা কলা গাছ থেকে এক একটা ডাইনি বের হয়। ডাইনিদেরকে দেখে তো জমিদারের গলা শুকিয়ে যায়। অবশেষে আমরা মুক্ত হলাম। শয়তান জমিদার, তোর পূর্বপুরুষরা আমাদের এই জমিতে বন্দি করে রেখেছিল, আর তাই এতদিন এই জমি অভিশপ্ত হয়েছিল। কিন্তু আমাদের এতদিন বন্দি করে রাখার ফল এখন যে তোকে ভোগ করতে হবে রে। তোর পূর্বপুরুষের পাপের শাস্তি এবার তোকেই দেব। এসব কথা বলে ডাইনিরা জমিদারের ওপর জাদু শক্তি প্রয়োগ করে, আর জমিদারের শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়। আর তখনই বিমলা সেখানে ভৈরবী মাকে সাথে নিয়ে আসে। খবরদার ডাইনির দল, তোরা ভাবিস না যে তোরা মুক্ত হয়েছিস জন্যে তোদের আটকানোর কেউ নেই। তোরা মুক্ত হতে না হতেই এমন অন্যায় কার্যকলাপ শুরু করেছিস। বরং এবার আমি তোদেরকে বন্দি করব না, ভস্ম করে দেব, বুঝেছিস? এরপর ভৈরবী মা তার জাদু বলে একে একে সব ডাইনিকে ভস্ম করে দেয়। ততক্ষণে জমিদার মৃত্যু পথযাত্রী। ভৈরবী মা, এদিকে আসুন। জমিদার মশাইয়ের যে বেহাল দশা। জমিদার মশাই, আপনি কেন একবারই এখানে আসতে গেলেন? আমি তো 2 রঙের কলার কথা শুনে মানুষজন মারা যাওয়ার কথা ভেবেই ভৈরবী মায়ের কাছে গিয়েছিলাম এর প্রতিকার করার জন্য। তার আগে আপনি কেন এসেছিলেন এখানে? আসলে প্রজাদের মৃত্যুর খবর শুনে আমি বিচলিত হয়ে পড়েছিলাম। বিমলা, আমি যে তোমার উপর প্রতিশোধ নিতেই তোমায় এই জমি বর্গা দিয়েছিলাম। আমি ভেবেছিলাম অভিশপ্ত জমি চাষ করলে তোমার ক্ষতি হবে, কিন্তু মাঝখান থেকে যে আমার প্রজাদের ক্ষতি হবে তা বুঝতেই পারিনি। তাই প্রজাদের রক্ষার জন্য কলা গাছগুলো ধ্বংস করতে চেয়েছিলাম, কিন্তু এসব যে ঘটবে তা কল্পনাও করিনি। এসব কথা বলতে না বলতেই জমিদার মারা যায়। আর জমিদার মৃত্যুতে বিমলার খুব কষ্ট হয়। বাছা, তোকে ফাঁসাতে জমিদার ফাঁদ পেতেছিল, আর সেই ফাঁদে জমিদারেরই প্রাণ গেল। তবে তুই আর ভেঙে পড়িস না, এই জমি তো এখন অভিশাপ মুক্ত, এখন আর কোনো অসুবিধা নেই রে। এরপর ভৈরবী মাতা সেখান থেকে চলে যায়। বাস করত। কাঞ্চন ছিল দয়ালু ও চালাক একটি ছেলে। হঠাৎ করে কাঞ্চন একদিন তার স্বপ্নে সুন্দর রাজকুমারীকে দেখে। তার মাথার চুলগুলো ছিল সোনালী। রাজকুমারী একটি নদীর কিনারায় বসে কান্না করছিল, আর তার চোখের অশ্রুর বদলে হীরা পড়ছিল। কাঞ্চন যখনই তার কাছে যেতে যায় তখনই তার ঘুম ভেঙে যায় এবং সে উঠে বসে। ও আচ্ছা, এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম। মেয়েটা কি, আর কেনই বা সে কান্না করছিল? যাগে, বাদ দেই, এখন উঠে পড়ি। সকালবেলা যখন কাঞ্চন রাস্তার দিকে যায় হঠাৎ করে একটি বৃদ্ধাকে দেখতে পায়। বৃদ্ধাটি তার হাতে অনেকগুলো ঘাস ও সবজির বস্তা নিয়ে যাচ্ছিল। বৃদ্ধা মহিলাকে এমন অবস্থায় দেখে কাঞ্চনের বৃদ্ধা মহিলার উপর দয়া হয় এবং সে তার কাছে গিয়ে বলে, বুড়িমা, এটা তো অনেক ভারী একটা বস্তা। আপনি এই বস্তা নিয়ে কোথায় যাচ্ছেন? এই বস্তা বইয়ে নিয়ে যাওয়া আমার প্রতিদিনের কাজ। আমরা বাপু গরিব মানুষ, জঙ্গলে থেকে কোনোভাবে দিন পার করি। আমাদের এই জঙ্গলে না আছে কোনো সুব্যবস্থা, আর না আছে কোনো যোগাযোগের ব্যবস্থা। কি আজব ব্যাপার! আপনি আমার ঘোড়াতে বসুন, আমি আপনাকে বাড়ি অবধি পৌঁছে দিচ্ছি। এরপর সে বৃদ্ধা মহিলার সাথে কথা বলতে বলতে বৃদ্ধা মহিলার বাড়িতে পৌঁছে দেয়। সেখানে যেতে যেতে কাঞ্চন দেখতে পায় সে বৃদ্ধার বাড়িতে সোনালী চুলওয়ালা একটি কুৎসিত মেয়ে রয়েছে। যে মেয়েটি হাঁসকে খাওয়াচ্ছিল। মেয়েটিকে দেখে বৃদ্ধা মহিলাকে বলতে থাকে, এসো মা, তুমি তো অনেক ক্লান্ত হয়ে গিয়েছো। কিচ্ছু হবে না রে মা, আজকে এই ছেলেটি আমাকে সাহায্য করেছে। আমি সারাটা রাস্তা ওর ঘোড়ার পিঠে করে এসেছি। আমি একদমই ক্লান্ত হইনি। ওর সাথে পরিচয় হয়ে আমার খুব ভালো লেগেছে। হ্যালো ম্যাম, আপনি কি ওনার মেয়ে? ওকে ম্যাম ডেকো না, ও তোমার থেকে অনেক ছোট। এটা শুনে কাঞ্চন হাসতে থাকে, আর তখনই তার মনে পড়ে যায় স্বপ্নে দেখা রাজকুমারীর কথা। সেই বিষয়ে জানার জন্য কাঞ্চন বৃদ্ধা মহিলাকে বলে,
আপনি এই জঙ্গলের মধ্যে সোনালী রঙের চুলের কোনো মেয়েকে দেখেছেন যে দেখতে একদম সুন্দরী? এই জঙ্গলে আমি এমন সুন্দর কাউকে দেখিনি যে আমার মেয়ের থেকেও সুন্দর হবে। যা রে মা, তুই ঘরে চলে যা। এ যদি তোর সৌন্দর্য দেখে ফেলে তাহলে তোর পিছু ছাড়বে না। এটা শুনে বৃদ্ধা মহিলার সে মেয়েটি মুচকি হাসি দিয়ে ঘরে চলে যায়। বৃদ্ধ মহিলার এমন আচরণে কাঞ্চন ভীষণ অবাক হয়। এরপর বৃদ্ধা মহিলা একটি বাক্স বের করে কাঞ্চনের হাতে দেয় এবং বলে, আমরা খুব গরিব মানুষ, আমাদের কিচ্ছু নেই, তোমাকে দেওয়ার মতো কিছু নেই। এই বাক্সটা নাও, এই বাক্সটার মধ্যে রত্ন আছে। তুর্ক রাজ্যে গিয়ে ওই রাজা রানীকে তুমি এটা দিও, আর তারা খুশি হয়ে তোমাকে পুরস্কার দেবেন। কাঞ্চন সেই বাক্সটি নিয়ে তুর্ক রাজ্যের রাজা রানীকে দেয়। রানী যখন বাক্সটি খুলে দেখে তখন তারা ভীষণ খুশি হয়। আর এই কারণে খুশি হয় যে সেখানে অনেক রত্ন ছিল। সৃষ্টিকর্তার অনেক অনেক দোয়া যে আমাদের মেয়েকে আমরা খুঁজে পেয়েছি। এটা সিন্ড্রেলার অশ্রু। আজ থেকে অনেক বছর আগে আমার মেয়েটি মেলাতে হারিয়ে গিয়েছিল। অনেক খুঁজেছি কিন্তু তাকে খুঁজে পাইনি, তবে আজকে ওর সন্ধান পেয়ে গেলাম। তুমি এখানে বসো আর আমাকে সবকিছু খুলে বলো, এটা তুমি কোথায় পেলে? এরপর কাঞ্চন রাজারানীকে সবকিছু খুলে বলে। সে এটাও বলে যে বাক্সটি তাকে এক বৃদ্ধা মহিলা দিয়েছে। কিন্তু এই বৃদ্ধা মহিলার একটাই মেয়ে আছে যে দেখতে অনেক কুৎসিত, ও আপনাদের মেয়ে হতে পারে না। কিন্তু এটা তো আমার মেয়ের চোখের অশ্রুই। যখন কান্না করবে তখন ওর চোখ দিয়ে অশ্রু পড়বে। আমরা ওকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। দয়া করে বলো আমার মেয়ে কোথায় আছে? কোথায় দেখেছো তুমি ওকে? মহারানী, এটা আমাকে এক বৃদ্ধা মহিলা দিয়েছে, কিন্তু আপনাদের কথা মতো সেখানে কোনো সুন্দরী রাজকুমারী নেই। কিন্তু এতে তো কোনো সন্দেহ নেই যে এটা রাজকুমারী সিন্ড্রেলারই অস্ত্র। দয়া করে আমাদেরকে সেখানে নিয়ে চলো। হ্যাঁ মহারানী, কেন নয়, চলুন আপনাদের নিয়ে যাচ্ছি সেই জায়গায়। এরপর কাঞ্চন রাজারানীকে বৃদ্ধা মহিলার বাড়ি নিয়ে যাওয়ার জন্য রেডি হয়, কিন্তু রাস্তা ছিল অনেক জঙ্গল ও অন্ধকারে ঘেরা। বেশ অনেকক্ষণ হাঁটার পর তারা ক্লান্ত হয়ে যায় এবং একটি গাছের নিচে বসে পড়ে। হঠাৎ করে কাঞ্চন কিছু হাঁসের আওয়াজ শুনতে পায়। দয়া করে আপনারা আমার জন্য এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি যাবো আর আসবো। কাঞ্চন সে হাঁসের শব্দের পিছু করতে করতে একটা জায়গায় গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে দেখে বৃদ্ধা মহিলার কুৎসিত মেয়েটি হাঁস চড়াচ্ছিল। হঠাৎ করেই বৃদ্ধা মহিলার মেয়েটি চারপাশে খুব ভালো করে দেখে এবং আশেপাশে যখন কাউকে দেখে না সে তার মুখোশটি খোলে। হঠাৎ করে দেখা যায় কুৎসিত মেয়েটা সোনালী চুলওয়ালা একটি সুন্দরী মেয়েতে পরিণত হয়েছে, আর যাকে দেখতে একদম রাজকুমারীর মতো। পুরো জঙ্গল তার আলোতে আলোকিত হয়েছিল। আর এত সুন্দর রূপ দেখে কাঞ্চন চমকে যায়, কারণ সেই মেয়েটি ছিল অপরূপা সুন্দরী। সেই মেয়েটি ছিল কাঞ্চন যাকে স্বপ্নে দেখেছিল। কাঞ্চন মেয়েটির সৌন্দর্য দেখে তার উপর মোহিত হয়ে যায়। হঠাৎ করে মেয়েটি নদীর কিনারায় বসে অনেক জোরে জোরে কান্না করতে থাকে। করে কাঞ্চন লক্ষ্য করলো যে তার চোখ থেকে সেই রত্নগুলোই পড়ছিল যেগুলো বৃদ্ধা মহিলা তাকে দিয়েছিল। আরে এই তো সেই রাজকুমারী যার চোখ থেকে রত্ন পড়ছে। কিন্তু হঠাৎ করেই শব্দ হয়, আর যার কারণে মনে হয় যে তাকে কেউ দেখছে। রাজকুমারী নিজের মুখোশ পরে নেয় এবং বাড়ির দিকে দৌড় দেয়। কাঞ্চন মেয়েটির পিছু নেয় কিন্তু চেয়েও পারে না। তখন অনেকটা দেরি হয়ে গিয়েছিল, আর মেয়েটি দৌড়ে দৌড়ে তার বাড়িতে চলে আসে এবং সে বৃদ্ধা মহিলাকে সব খুলে বলে। এবং সে বৃদ্ধা মহিলা সবকিছু শুনে মুচকি হাসে এবং বলে, এর মানে তোমার দুঃখের দিন শেষ, তোমাকে কেউ নিতে আসছে। যাও, তুমি ভেতরে যাও এবং নিজের মুখোশ খুলে বাবা মায়ের জন্য অপেক্ষা করতে থাকো। এটা শোনার পর সিন্ড্রেলার খুশির সীমানা আর থাকে না, কারণ তার বাবা মা অনেকদিন পর তাকে নিতে আসছে। অপরদিকে কাঞ্চনও রাজারানীকে সব খুলে বলে এবং বলে, আমি নিশ্চিত এই সোনালী চুলওয়ালা মেয়েটাই আমার মেয়ে সিন্ড্রেলা। এরপর কাঞ্চন সে রাজারানীকে বৃদ্ধা মহিলার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে আসার পর বৃদ্ধা মহিলা তাদেরকে স্বাগত জানায় এবং ঘরের ভেতর আসার জন্য অনুরোধ করে। 6 বছর আগে সিন্ড্রেলাকে আমি এক ভয়ঙ্কর জাদুকর্ণীর কাছে পেয়েছিলাম, আর তখন থেকেই ও আমার কাছেই আছে। সিন্ড্রেলা আমার সাথে আমার বাড়িতেই থাকে, আমার কাজে সাহায্য করে এবং হাঁস চড়ায়। ও অনেক সুন্দর এবং সম্মানী একটা মেয়ে। ও আপনাদের সবাইকে অনেক মিস করে এবং আপনাদের দেখলে অনেক খুশি হবে। সিন্ড্রেলা, মা তুমি এখানে এসো। সিন্ড্রেলা অনেক সুন্দর ছিল আর তার গায়ের রং ছিল দুধের মতো ফর্সা। রানী তার মেয়ে সিন্ড্রেলাকে দেখে অনেক খুশি হয় এবং খুশিতে আত্মহারা হয়ে সিন্ড্রেলাকে জড়িয়ে ধরে। সিন্ড্রেলা, আমাদের রেখে কোথায় চলে গিয়েছিলে তুমি? আমাদের তো কপাল ভালো যে এতদিন পরেও তোমাকে পেয়েছি। কোথায় না খুঁজেছি তোমাকে।
হ্যাঁ, আমার ভাগ্য সত্যি অনেক ভালো যে আমি জঙ্গলের মধ্যেও আরেকজন মা পেয়েছি। এ আমার অনেক ভালো খেয়াল রেখেছে এবং আমার রূপ, আমার পরিচয় বদলে থাকতে সাহায্য করেছে। আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই। সত্যি আপনি অনেক ভালো। আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দিব। আমি আপনার কাছে চিরঋণী হয়ে গেলাম। বৃদ্ধা মুচকি হাসে আর সুন্দর একটি পরীতে পরিণত হয়। আসলে আমি অভিশপ্ত ছিলাম, আর যার কারণে এই বৃদ্ধাতে পরিণত হয়ে গিয়েছিলাম। আজকে আমি বিচ্ছেদ হওয়া একজন মা ও সন্তানকে মিলিয়ে দিয়েছি, আর যার কারণে আমার অভিশাপ ভেঙে গিয়েছে আর আমি আমার আসল রূপে ফিরে এসেছি। আজ আমি অনেক খুশি। সিন্ড্রেলা একটি ভালো মেয়ে। আমার দোয়া এবং আশীর্বাদ সবসময় ওর সঙ্গে আছে। রাজকুমারী সিন্ড্রেলা হাসতে হাসতে কাঞ্চনের কাছে যায় আর বলে, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে আমার বাবা মায়ের সঙ্গে মিলিয়ে দিয়েছো। বলো, কি চাই তোমার? আমি তোমার জন্য কি করতে পারি? সত্যি কথা বলতে তুমিই সেই মেয়ে যাকে আমি স্বপ্নে দেখেছিলাম, আর বাস্তবে আমি তোমাকে অনেক পছন্দ করি আর অনেক ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই। রাজকুমারী মুচকি হাসে এবং কাঞ্চনের দিকে তাকিয়ে থাকে। এরপর সে বিয়ের জন্য রাজি হয়ে যায়। কয়েকদিনের মধ্যে অনেক বড় অনুষ্ঠানের মাধ্যমে তাদের দুজনের বিয়ে হয়ে যায় আর সবাই হাসি খুশিতে বসবাস করতে শুরু করে। তার মা ও ছোট বোন প্রীতির সাথে বাস করত। নিধির মা মানুষের বাড়িতে চাকরানির কাজ করত, আর নিধি অনেক ভালো করে নেকলেস তৈরি করতে পারত। এজন্য নিধি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে নিজের তৈরি করা নেকলেস বিক্রি করত। নেকলেস বিক্রি করে নিধিরও ইনকাম হতো। দুই মামের ইনকামের টাকায় তাদের সংসার খুব ভালোভাবেই চলছিল। একদিন নিধির মা কাজ শেষ করে বাড়ি ফিরছিল। হঠাৎ করে তার গুরুতর অ্যাক্সিডেন্ট হয়। নিধি তার মাকে নিয়ে যেই হাসপাতালেই যায়, কেউই তাকে সেখানে অ্যাডমিট করে না, কারণ নিধির কাছে চিকিৎসার জন্য কোনো টাকাই ছিল না। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার চিকিৎসার জন্য কারো কাছ থেকে টাকা ধার নেব। এরপর আমি শহরে গিয়ে আমার তৈরি করা নেকলেস বিক্রি করে মানুষের ঋণ শোধ করব। মা, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। এই কথা বলে নিধি গ্রামের জমিদারের কাছে গেল আর তার কাছ থেকে 2 লক্ষ টাকা ঋণ চাইলো। আমি আমি কেন টাকা দেব? আমি যদি তোমাকে টাকা দেই, তুমি কি সেই ঋণ পরিশোধ করতে পারবে? জমিদার মশাই, 6 মাসের মধ্যে আমি আপনার সব টাকা পরিশোধ করে দেব। যদি আমি আপনার ঋণ পরিশোধ করতে না পারি, তাহলে আপনার বাড়িতে চাকরানির কাজ করব। এরপর জমিদার তাকে 2 লক্ষ টাকা ধার দিল। এই 2 লক্ষ টাকা নিয়ে নিধি হাসপাতালে টাকা জমা করে দিল। এরপর নিধির মায়ের খুব ভালোভাবে চিকিৎসা হয়ে গেল। দীর্ঘ 15 দিন চিকিৎসা নেওয়ার পর নিধির মা একেবারে সুস্থ হয়ে গেল। এরপর তাকে নিয়ে নিধি বাড়িতে চলে আসলো। মা, জমিদারের টাকা শোধ করতে হবে, এই জন্য নেকলেস নিয়ে আমাকে শহরে যেতে হবে। প্রীতি, তুমি মায়ের দিকে খেয়াল রাখবে। আমি শহরে গিয়ে তোমাদের জন্য টাকা পাঠাবো, ঠিক আছে? এই কথা বলে নিধি তার মা ও বোনকে রেখে শহরের দিকে রওনা দিল। সে সাথে করে তার হাতে তৈরি করা নেকলেস গুলো নিল। সেগুলো নিয়ে সে শহরের দিকে যেতে লাগলো। গ্রাম থেকে শহরে যাওয়ার জন্য মাঝখানে অনেক বড় ঘন জঙ্গল পার হতে হতো। যখন নিধি নেকলেস নিয়ে সেই জঙ্গল পার হচ্ছিল, তখন হঠাৎ করে অনেক ঝড় ও বৃষ্টি আরম্ভ হলো, আর যার কারণে নিধির পা ফসকে গেল ও সে মাটিতে পড়ে গেল। নিধি পড়ে যাওয়ার পর তার ব্যাগের ভেতর থেকে সব নেকলেস চারিদিকে ছড়িয়ে পড়লো। নিধি নেকলেস গুলো খোঁজার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু বৃষ্টির কারণে সে ভালোভাবে খুঁজতেও পারলো না। হে খোদা, এটা কি হলো? আমার সবগুলো নেকলেস তো হারিয়ে গেল। এগুলো নিয়েই তো আমি শহরে যাচ্ছিলাম। শহরে গিয়ে আমি এখন কি বিক্রি করব? এখন তো আমার কাছে নেকলেস তৈরি করার মতো টাকাও নেই আর সময়ও নেই। এখন আমি কি করে জমিদারের টাকা শোধ করব, আর কি করে এবার সংসার চালাবো? এভাবে নিধি খুবই কান্না করতে লাগলো। তখন তার কাছে খুবই সুন্দরী একটি পরী আসলো আর বলল, এই মেয়ে, তুমি ঘন গভীর জঙ্গলের মধ্যে এসে কেন কান্না করছো? কি হয়েছে তোমার? আপনি আপনি কে? আমি পরী। কিন্তু আপনার তো পরীর রাজ্যে থাকা উচিত। আপনি এই ঘন জঙ্গলের মধ্যে কি করছেন? যখনই বৃষ্টি শুরু হয় তখনই আমি পৃথিবীর জঙ্গলে ঘুরতে আসি, কারণ আমাদের পরীর রাজ্যে কখনো বৃষ্টি হয় না। বৃষ্টিতে ভেজা আর ঘুরে বেড়ানো আমার অনেক পছন্দের। আচ্ছা, তুমি বলো তো, তুমি কেন এখানে এসেছো? তুমি কি জানো এই জঙ্গলে তোমার জীবন নিরাপদ নয়? বৃষ্টি হচ্ছে, তাই জঙ্গলের জঙ্গলি জানোয়ার যে যার গর্তে লুকিয়ে আছে, না হলে এতক্ষণে এসে তোমার উপর হামলা করতো। পরিচি, আমি অনেক বিপদে আছি।
কি হয়েছে তোমার, আমাকে বলো। পরি জিজ্ঞাসা করার পর নিধি তার জীবনে ঘটে যাওয়া সব সমস্যার কথা পরীকে খুলে বলল। নিধির জীবনের এমন কথা শুনে পরীর মনে অনেক মায়া হলো। নিধি, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে একটি জাদুর ডায়মন্ডের নেকলেস দিচ্ছি। এ কথা বলে পরি তার জাদু শক্তি দিয়ে ডায়মন্ডের নেকলেস প্রকট করলো আর নিধিকে বলল, এই জাদুর নেকলেস তোমার জীবনের সব দুঃখ কষ্টকে দূর করে দেবে। তুমি জাদুর নেকলেসের কাছে যা চাইবে তাই পাবে। জাদুর ডায়মন্ডের নেকলেস পেয়ে নিধি তো ভীষণ খুশি হলো। নিধি যখনই তার গলায় জাদুর ডায়মন্ডের নেকলেস পরলো, সঙ্গে সঙ্গে তার গায়ে পুরনো জামা অদৃশ্য হয়ে সুন্দর একটি জামায় পরিণত হলো। আরে, এই হার তো দেখছি এখনই তার জাদু দেখানো শুরু করে দিল। পরি, তোমাকে অনেক ধন্যবাদ। সত্যি সত্যি তো আপনি আমার সব দুঃখ দূর করে দিয়েছেন। এখন আর আমার মা বোনকে ছেড়ে শহরে যেতে হবে না। এই কথা বলে নিধি জাদুর ডায়মন্ডের নেকলেস নিয়ে তার বাড়িতে চলে গেল। সে তার বাড়ির দিকে যাচ্ছিল, যেতে যেতেই গ্রামের একটি মেয়ে তার হাতের নেকলেসটি দেখে ফেললো। আরে আরে, এই গরিব মেয়েটির কাছে এত দামি নেকলেস এলো কি করে? মনে হচ্ছে সত্যি সত্যি এটা অনেক দামি হবে। এটা তো আমাকে খেয়াল রাখতে হবে। আসলে ঘটনাটা কি, কালকে পর্যন্ত তো ভিক্ষে করছিল, আর আজ আজ এত ধনী হয়ে গেল কি করে? আর আজও নাকি দামি হীরের হার নিয়ে যাচ্ছে। এসব ভেবে নিশা নিধির বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। নিধিদের জানালার পাশ দিয়ে উকি মেরে সবকিছু দেখতে লাগলো। মা, দেখো দেখো, পরি আমাদের জাদুর ডায়মন্ডের নেকলেস দিয়েছে। এই নেকলেস আমাদের জীবনের সকল দুঃখ দূর করে দেবে। এখন বাড়িতেই থেকে আমি তোমাদের সাথে ভালোভাবে জীবন কাটাতে পারবো। মা। জানালার পাশে দাঁড়িয়ে থেকে নিশি সব কথা শুনে নিল। এরপর নিধি সেই নেকলেস তার গলায় পরে নিল। এই জাদুর নেকলেস আমি জমিদারের কাছ থেকে 2 লক্ষ টাকা ধার নিয়েছিলাম। তুমি আমাকে সেই টাকাটা দাও। এই কথা বলার সাথে সাথে সেখানে 2 লক্ষ টাকা উপস্থিত হলো। এসব দেখে নিধির মা ও কীর্তি খুব আশ্চর্য হয়ে গেল। আও আপু, সত্যি তো এই নেকলেসটা জাদুর। আপু, তুমি আমার জন্য কিছু সুস্বাদু খাবার আর খেলনা এনে দাও। এরপর নিধি জাদুর নেকলেসের কাছে কিছু খাবার ও খেলনা চাইলো, আর কথা বলার সাথে সাথেই সেখানে অনেকগুলো খাবার ও খেলনা চলে আসলো। কৃতি এসব দেখে প্রচন্ড খুশি হয়ে গেল। এরপর নিধি জাদুর নেকলেসকে আবারও বলল, হে জাদুর নেকলেস, তুমি আমাদের এই ঘরটিকে সুন্দর একটি বাড়ি বানিয়ে দাও। এই কথা বলতে বলতে তাদের ছোট্ট বাড়িটি বড় একটি বাড়িতে পরিণত হয়ে গেল। আর ওদিকে জানালার পাশে দাঁড়িয়ে নিশি সব দেখছিল আর অবাক হচ্ছিল। নিশার মনের মধ্যেও খুব লোভ চলে আসলো। ইস, যদি পারতাম তাহলে ওদের জাদুর ডায়মন্ডের নেকলেসটি চুরি করে নিতাম, কিন্তু এদের বাড়ি থেকে তো নেকলেস চুরি করা সম্ভব নয়। আইডিয়া, একটা কাজ করি, আমিও জঙ্গলে চলে যাব। জঙ্গলে গিয়ে পরীর থেকে জাদুর নেকলেস আনবো, আর আমিও অনেক ধনী হয়ে যাব। এসব ভেবে নিশা প্রচন্ড বৃষ্টির মধ্যে দৌড়ে দৌড়ে জঙ্গলের মধ্যে যাচ্ছিল। আর কিছুক্ষণের মধ্যে দৌড়াতে দৌড়াতে নিশা জঙ্গলে চলে গেল, আর সেখানে দাঁড়িয়ে খুব কাঁদতে লাগলো। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক জোরে জোরে কান্নার ঢং করতে লাগলো। হে খোদা, এখন আমি কি করব? আমার যে সবকিছু শেষ হয়ে গেল। কেউ তো আমাকে সাহায্য করো, হেল্প মি। নিশার কান্নার আওয়াজ শুনে পরি সেখানে চলে এলো আর নিশাকে বলল, তুমি কে, আর এভাবে কেন বা জঙ্গলে কান্না করছো? পরি, আমার কাছে কোনো টাকা নেই। আমার মা যে খুব অসুস্থ, চিকিৎসা করাতে হবে। অল্প কিছু টাকা জুটিয়েছিলাম, তাও চোর এসে চুরি করে নিয়ে গেছে। এখন তো খাবার মতো পয়সা নেই। ভেরি স্যাড। এসব তো তোমার সাথে খুব খারাপ হয়েছে। হ্যাঁ হ্যাঁ পরি, আমি এই জন্য তো এখানে ছুটে এসেছি আপনার কাছে সাহায্য নিতে। হ্যাঁ, আপনি আমাদের প্রতিবেশী, ওর নাম নিধি। ওকে সাহায্য করেছিলেন, ডায়মন্ডের নেকলেস দিয়েছিলেন, সেটা দেখে আমি আপনার কাছে এসেছি। আমাকেও দিন পরি। নিশার এমন কথা শুনে পরির মনের মধ্যে সন্দেহ হলো, আর পরি ভাবলো যে নিশা এসব নাটক করছে। আরে এই মেয়েটি এত খারাপ, এত লোভী। আমি নিধিকে দিয়েছিলাম জাদুর নেকলেস, আর এ দেখে ও হিংসায় চলে যাচ্ছে, আর এজন্যই ও আমার কাছে এসে জাদুর নেকলেস চাইছে। ওকে আমি উচিত শিক্ষা দেব। এসব ভাবতে ভাবতে পরি তার জাদু শক্তি দ্বারা একটি নেকলেস প্রকট করলো আর নিশাকে দিল। সেই নেকলেসটি দেখতে জাদুর বলে মনে হচ্ছিল না, এজন্য নিশা পরীকে বলল, পরি, এই নেকলেস তো নিধির নেকলেসের মতো লাগছে না।
কারণ আমি তোমাকে নিধির নেকলেসের মতো নেকলেস দেইনি, ওর চেয়েও 3 গুণ বেশি শক্তিশালী নেকলেস দিয়েছি তোমাকে। পরীর এমন কথা শুনে নিশা ভীষণ খুশি হলো। নিশা নেকলেসকে নিয়ে তার বাড়ি চলে গেল। নেকলেসটি নিশা তার গলায় পড়লো। হে জাদুর নেকলেস, তুমি আমার বাড়িকে অনেক বড় বাড়িতে পরিণত করে দাও। শুধু তাই নয়, আমি 500টি স্বর্ণ মুদ্রা চাই। নিশা এই কথা বলার সঙ্গে সঙ্গে তার নেকলেসটি সাপে পরিণত হলো। গলায় সাপ ঝুলতে দেখে নিশা প্রচন্ড ভয় পেল আর চিৎকার করতে লাগলো। আর শুধু তাই নয়, নিশার ঘর সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। নিশা তার সাপকে কোনো রকমে গলা থেকে ছুঁড়ে ফেললো আর দৌড়ে নিধির কাছে গেল। নিধি, তুমি এখন আমাকে সাহায্য করো, আমার ঘরটা পর্যন্ত চলে গেছে, এখন আমি রাস্তায় এসেছি। কিন্তু এসব হলো কি করে? এরপর নিশা তার জাদুর নেকলেস সম্পর্কে নিধিকে সব কথা খুলে বলল। নিশার মুখ থেকে শুনে নিধি সবকিছু বুঝে গেল। নিধি তার ডায়মন্ডের নেকলেসকে বলে জাদু করে নিশার জন্য ঘর তৈরি করে দিল। নিধির এমন উদারতা দেখে নিশা খুবই আশ্চর্য হলো। এরপর সে তাকে বলল, নিধি, আমি তোমার নেকলেস দেখে কত হিংসে করলাম, এরপরেও তুমি আমাকে সাহায্য করলে। আসলে আমার ভুল ছিল, আমি পরীর কাছে গিয়ে অনেক মিথ্যে বানিয়ে বলেছিলাম। আমি আর কখনো এমন করব না, আমি প্রতিজ্ঞা করলাম। এরপর থেকে নিশা আর কখনো লোভ লালসা করেনি আর অন্যের সুখ দেখেও হিংসা করেনি। ওটাই ভালোবাসতো যে সবাই তাকে গোলাপী রাজকুমারী বলতো। রাজ্যের সকলে তাকে খুব ভালোবাসতো। কয়েকজন বাচ্চা তার কাছে গোলাপ ফুল নিয়ে আসতো। একজন নিয়ে আসতো লাল রঙের ফুল, আরেকজন নিয়ে আসতো সাদা রঙের ফুল, আর আরেকজন নিয়ে আসতো হলুদ রঙের ফুল। রাজকুমারী, আপনার সব থেকে কোন গোলাপটি পছন্দ? আমি পৃথিবীর সব রকম গোলাপ পছন্দ করি বন্ধুরা। আর সে সমস্ত বাচ্চাদের আদর করে জড়িয়ে ধরে আর বাচ্চারাও খুব হাসতে থাকে। প্রতিদিন সন্ধেবেলায় সূর্য ডুবে যাওয়ার পর রাজকুমারী বারান্দায় আসতো আর জোরে জোরে তালি বাজাতো। ও এসো আমার প্রিয় পাখি। কে জানে একটা জাদুর পাখি কোথা থেকে উড়ে আসতো আর তার গায়ে গিয়ে বসে পড়তো। আর ঠিক তখনই রাজকুমারীর চুল চকচক করে উঠতো উজ্জ্বল লাল আলোতে। ও পাখি, তুমি খুব দুষ্টু, তুমি আমার চুলের সাথে খেলতে চাও? ঠিক তখনই ওই জাদু পাখি একটা গান গাইতে শুরু করলো আর রাজকুমারী গোলাপিও সেই গান গাইতে থাকতো। রাজ্যের সকলে ঘুমিয়ে পড়তো। পরদিন সকাল না হওয়া পর্যন্ত তারা সুন্দর সুন্দর স্বপ্ন দেখতো। আহা, কি সুন্দর স্বপ্ন ছিল। শুভরাত্রি বন্ধুরা, তোমরা সুন্দর সুন্দর স্বপ্ন দেখো। আর এভাবেই কয়েক বছর কেটে গেল। প্রতি সন্ধেবেলায় সেই রাজকুমারী ছোট জাদুর পাখিটার সাথে একটা সুন্দর ঘুম পাড়ানি গান গাইতে থাকতো, যাতে সকলে শান্তিতে ঘুমোতে পারে আর ভালো ভালো স্বপ্ন দেখতে পারে সূর্যোদয় পর্যন্ত। কিন্তু একদিন খুবই একটা ভয়ানক ঘটনা ঘটলো। একটা দুষ্টু ডাইনি রাজকুমারী গোলাপির ব্যাপারে জানতে পেল। রাজকুমারী গান গাইতে ডাইনি নিজের কান বন্ধ করে নেয়। লা 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 লা। এটা আমার একদম পছন্দ নয়। এত মিষ্টি গাইছে, আমার একদম ভালো লাগছে না। দুষ্টু ডাইনি তাকে অভিশাপ দেওয়ার সিদ্ধান্ত নিল। আব্রাকাডাব্রা, গিলি গিলি ফোকাস, গোলাপি রং কালো হয়ে যা। আর ঠিক তখনই রাজকুমারী গোলাপির চুলের রং কয়লার মতো কালো হয়ে গেল। ও একে আমার চুলগুলো কালো হয়ে গেছে, কিন্তু সকলের জন্য আমাকে গাইতেই হবে আর সুন্দর স্বপ্নের সাথে ওদের ঘুমও পাড়াতে হবে। সেই সন্ধেবেলায় রাজকুমারী বারান্দায় গেল আর জোরে জোরে তালি বাজাতে লাগলো। তারপর যখন ওই জাদু পাখি তার গায়ে এসে বসলো, তার কালো চুলও লাল হয়ে চমকাতে লাগলো। ও এখন কি করি? পাখিটা নিজের জাদুর সঙ্গীত গুনগুন করতে লাগলো আর রাজকুমারী গোলাপিও ঘুম পাড়ানি গানটা গাইতে লাগলো। রাজ্যের সকলে শান্তিতে ঘুমিয়ে তো পড়লো, কিন্তু তারা সেই রাতে খুব খারাপ আর ভয়ঙ্কর স্বপ্ন দেখলো। ওহো, এ কি? এ তো খুব ভয়ানক স্বপ্ন ছিল।
কিন্তু আমি সব পরিষ্কার দেখতে পেয়েছি। আমি স্বপ্ন দেখছিলাম যে আমি ডুবে যাচ্ছিলাম। পরের দিন মনমরা রাজকুমারী আবার সেই জাদুর পাখিকে ডাকলো। সে তার নিজের চিন্তার কথা বলল তাকে, আর এই চিন্তা থেকে মুক্তি পাওয়ার উপায় জিজ্ঞেস করলো। জাদু পাখি বলো আমায়, আমি কি করলে সকলে সূর্যোদয় পর্যন্ত ভালো স্বপ্ন দেখতে পারবে? কালো চুল গোলাপ জলে। কালো চুল গোলাপ জলে? তোমার কি মনে হয় এতে কোনো লাভ হবে? রাজকুমারী এই উপায়টার ব্যাপারে ভাবতে শুরু করলো। তারপর সে তেমনটাই করলো যেমনটা তাকে বলা হয়েছিল। সে একটা টবে জল ঢাললো আর তাতে গোলাপের পাপড়ি ফেলে দিল। যেই না তার কালো চুলকে গোলাপ জলে ধুয়ে ফেললো, ঠিক তখনই তার চুল লাল হয়ে গেল। আরে বা, এ তো আবার লাল হয়ে গেছে। তোমাকে অনেক ধন্যবাদ জাদু পাখি। তারপর সে সন্ধেবেলায় যখন জাদু পাখি তার কাঁধে এসে বসলো, তার লাল চুলের আলো চারিদিক আলো করে তুললো। আর তারপরে রাজকুমারী তার ঘুমপাড়ানি গান গাইলো, আর রাজ্যে সকলে শান্তিতে ঘুমিয়ে পড়লো। আর তারা খুব সুন্দর সুন্দর স্বপ্ন দেখলো সূর্য উদয়ের পর্যন্ত। কি, ও অভিশাপ মুক্ত হয়ে গেছে? তার অভিশাপ বিফলে গেছে দেখে দুষ্ট ডাইনি খুব রেগে গেল। সে রাজকুমারীকে আবার অভিশাপ দেওয়ার সিদ্ধান্ত নিল। ওহ, এবার আমি ওকে আমার শক্তি দেখাবো। আব্রাকাডাব্রা, গিলি গিলি ফোকাস, গোলাপি রং কালো হয়ে যা। আর আবার রাজকুমারীর গোলাপি চুল কয়লার মতো কালো হয়ে গেল। ও না, আবার না, আমার সাথে কেন এরকম হচ্ছে? আর এইবার সেই ডাইনি সারা রাজ্যের গোলাপ ফুলগুলোকে তুলে নিল। সে রাজকুমারীকে কাঁদতে দেখে খুবই খুশি হলো। এবার আমি দেখব তুমি নিজেকে কিভাবে অভিশাপ মুক্ত করো। আবার রাজকুমারী দুঃখী মনে সেই জাদু পাখিকে জিজ্ঞাসা করলো, আমাকে বলো জাদু পাখি, আমি রাজ্যের সকলের স্বপ্ন কিভাবে সুন্দর করতে পারি? আর জাদু পাখিটা আগের মতো আবারও সেই উপায় বলে দিল। কালো চুল গোলাপ জলে। কিন্তু আমি কি করব? গোটা রাজ্যে আর একটাও গোলাপ নেই। কালো চুল গোলাপ জলে। কথাটা বলা মাত্রই জাদুই পাখি সেখান থেকে উড়ে চলে গেল। ও, আমাকে ছেড়ে যেও না, দয়া করে আমাকে একটা উপায় বলে যাও। রাজকুমারী বুঝতে পারছিল না যে সে কি করবে। সে এতটাই দুঃখী ছিল যে তার চোখ দিয়ে কান্না গড়িয়ে পড়লো, আর তার এক ফোঁটা জল মাটিতে পড়লো। আর ঠিক তখনই এক সুন্দর রাজকুমার, যে কিনা রাজকুমারীর বারান্দার নিচ দিয়ে যাচ্ছিল, আর একটা বাক্স বের করলো, আর তার মধ্যে ছিল একটা লাল চুল। সে ঝুঁকে সেই কান্নার জলের উপরে চুলটা রেখে দিল। আর তারপরে একটা চমৎকার হলো। হঠাৎ সেই লাল চুল লাল গোলাপে পরিণত হয়ে গেল। হ্যাঁ, এটা দিয়েই কাজ হয়ে যাবে। রাজকুমার সেই গোলাপ ফুলটা নিল আর রাজকুমারীর কাছে চলে গেল। এইটা তোমার জন্য সুন্দরী রাজকুমারী। হ্যাঁ, গোলাপ, এটা তুমি কি করে পেলে? আমি নিজে এটা বানিয়েছি তোমার চোখের জল আর লাল চুল দিয়ে। সে খুব খুশি হয়ে সেই ফুলটাকে নিল আর নিজের চোখের জল মুছে ফেললো, আর তার পাপড়িগুলোকে একটা টবের জলে ফেললো। আর যেই না সে তার চুল টবের জলে ফেললো, তার চুল আবার লাল হয়ে গেল। সকলে তার দিকে অবাক হয়ে দেখলো। ও, দুর্দান্ত জাদু। এই যুবক, তুমি এই লাল চুল কোথা থেকে পেলে? হে প্রিয় রাজা, যখন আমি আর রাজকুমারী অনেক ছোট ছিলাম, আমি ওর মাথা থেকে একটা চুল ছিঁড়ে নিয়েছিলাম নিজের আনুগত্য চিহ্ন হিসেবে, আর ও আমার সাথে এমনটাই করেছিল, আমার মাথা থেকেও একটা চুল ছিঁড়ে নিয়ে। এটা সত্যি বাবা? রাজকুমারী হাসি মুখে বলল, আর একটা ছোট্ট বাক্স বের করলো। যে বাক্সে সে রাজকুমারের চুল রেখেছিল
সেটা সকলকে দেখালো। সকলে এটা দেখে খুব খুশি হলো। রাজকুমার আর রাজকুমারীর সেই দিনেই বিয়ে হলো। রাজকুমারী গোলাপি আবার সেই অভিশাপ থেকে মুক্তি পেলে জানতে পেরে দুষ্ট ডাইনি রেগে গিয়ে এতটাই ফুলে গেল যে সে ছোট্ট ছোট্ট টুকরোতে পরিণত হয়ে গেল। না, শেষ পর্যন্ত রাজ্যের সমস্ত বাগানে আবারও গোলাপ ফুল ফুটলো। সবকিছুই আগের মতো হয়ে গেল। প্রত্যেক সন্ধেবেলা রাজকুমারী গোলাপি সেই ঘুমপাড়ানি গান গাইতো, যাতে রাজ্যের সকলে সূর্যোদয় পর্যন্ত খুব ভালো ভালো স্বপ্ন দেখে। তুমি তো খুব ভালো করে জানো আমি এত ভালো গুড় বানাতে পারি না। আমি তোমাকে কত করে বলছি আমার জন্য একটা ঝি নিয়ে আসো, যে আমার হাতে হাতে কাজগুলো একটু এগিয়ে দিবে। ঝি? কিসের ঝি? একজন ঝি রাখতে কত খরচ হয় তুমি জানো? আর তুমি একজন গুড়ওয়ালার বউ হয়ে গুড় বানাতে পারো না? তোমার লজ্জা করে না এই কথা বলতে? যাও এক্ষুনি গুড় তৈরির কাজে লেগে পড়ো। যদি গুড় খারাপ হয় তবে এই গুড়ের মধ্যে তোমাকে ডুবিয়ে আমি মারবো। আর যাও এক্ষুনি যাও, এখানে দাঁড়িয়ে না থেকে কাজে লেগে পড়ো। মা বাবা কেন যে এমন নিষ্ঠুর স্বামীর হাতে আমাকে তুলে দিল? সারা দিন গালিগালাজ আর মারধর খেতে আমার জীবন চলে যাচ্ছে। এত করে বলি গুড় বানাতে পারি না, তবুও সে বুঝতেই পায় না। হায় রে, এই জীবন থেকে কি আমি আর মুক্তি পাবো না? বিনোদা এসব বলতে বলতে বেখেয়ালি রস নাড়তে নাড়তে রসের কড়াই চুলা থেকে পড়ে যায় আর রসগুলো সব মেঝেতে ছিটিয়ে যায়। হায় হায়, এ কি সর্বনাশ হলো! আমি এটা কি করে ফেললাম? সব রস ফেলে দিলাম। আজ পরেশ আমাকে মেরেই ফেলবে। এবার কি দিয়ে আমি পরেশকে ঘোর বানিয়ে দিব? হায় রে কপাল আমার, সব আমার কপালের দোষ, সব আমার কপাল। বিনোদা, রান্নাঘরে জানি কি পড়ার শব্দ পেলাম। হায় হায় মুখপুরি, এ কি করেছিস তুই? চুলা থেকে রসের কড়াই ফেলে দিয়েছিস? কত কষ্ট করে রস জোগাড় করে এনেছিলাম, সব রস তুই ফেলে দিয়েছিস? আজ আর তোর রক্ষে নেই অলক্ষী। ওগো মেরো না গো, মেরো না। কি করেছে রসগুলো চুলা থেকে পড়ে গেল, আমি বুঝতেই পারিনি। ওগো ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার হাতে পায়ে পড়ছে। লাগছে, আমার প্রচন্ড লাগছে। আর মেরো না আমায়। তুই ইচ্ছে করে ফেলে দিয়েছিস যাতে তোর গুড় বানাতে না হয়। অলক্ষী, আমি অত কিছু বুঝি না। তুই যেখান থেকে পারিস আমাকে গুড় এনে দে। সেই গুড় নিয়ে আমি হাটে বিক্রি করতে যাব। কিছুক্ষণের মধ্যে যদি আমি গুড় না পেয়েছি তবে আজ তোর এই বাড়িতে শেষ দিন। পরেশ যখন তার বউকে মারছিল তখনই একটা পরী জানালা দিয়ে সে উকি মেরে সব দেখতে পায়। তখনই পরী রান্নাঘরে বিনোদার সামনে এসে হাজির হয়। কি গো বিনোদা, তোমার স্বামী তোমাকে ওইভাবে মারলো কেন গো? আহারে, বলো, খুলে বলো আমাকে, কি হয়েছে? কপালে আমার আগুন লেগেছে গো পরী, আগুন লেগেছে। কি আর বলবো তোমাকে, আমাকে আমার স্বামী কেন মেরেছে তুমি কি জানতে চাও? ঠিক আছে, বলছি তোমাকে, তবে শোনো। ও, এই ব্যাপার। শোনো বিনোদা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। তুমি গুড় বানাতে পারো না তো আমি প্রতিদিন আমার জাদু দিয়ে তোমাকে গুড়ের হাঁড়ি দিব। তুমি সেই গুড় তোমার স্বামীকে দিবে, আর সেই গুড় তোমার স্বামী বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবে। আর খবরদার, আমি যে তোমাকে গুড় দিচ্ছি এ কথা যেন তোমার স্বামী জানতে না পারে। এরপর পরই জাদু করে এক হাঁড়ি গুড় নিয়ে আসে আর বিনোদা সেই গুড় নিয়ে পরেশের সামনে যায়। এই নাও পরেশ, আমি এক হাঁড়ি গুড় বানিয়েছি, যাও এই গুড় নিয়ে হাটে বিক্রি করে এসো। এ কি বিনোদা, তুমি না সব রস ফেলে দিয়েছিলে? তবে গুড় বানালে কি করে? সত্যি করে বলো, এই গুড় তুমি কোথায় পেলে? যেখানেই পেয়েছি না কেন, তোমার গুড় তো তৈরি করে দিয়েছি। এত কিছু তোমাকে জানতে হবে না, বুঝেছো? এ তোমার বানানো গুড় কখনোই হতে পারে না। সত্যি করে বলো, নইলে কিন্তু আবার মারবো তোমাকে। না না, মেরো না আমাকে, আমি বলছি, সব সত্যি কথা বলছি।
এগুলো পরীর হাতের গুড়। পরী আমাকে বলেছে আমি তো গুড় বানাতে পারি না, তাই প্রতিদিন আমাকে জাদুই গুড় দিয়ে যাবে। ওরে বিনোদা, এ কি শোনালে তুমি আমাকে? এগুলো পরীর হাতের গুড়? ওরে বিনোদা, এখন যে আমাদের লাভ আর লাভ। শোনো বিনোদা, তুমি প্রতিদিন পরীর কাছ থেকে বেশি বেশি গুড় নিবে, বুঝলে? আমি আর তোমাকে কিচ্ছু বলবো না। পরীর নজর তোমার উপর পড়েছে, তুমি আমার লক্ষ্মী বউ। যদি এই গুড়গুলো পরীর হাতের গুড় বলে বাজারে বিক্রি করি, তবে চারিদিকে শুধু টাকা আর টাকা। এ কথা বলে পরেশ বাজারে গুড়ের হাড়ি নিয়ে চলে যায়। আর এভাবে প্রতিদিন পরীর হাতের গুড় বিক্রি করে অনেক টাকা পায়। কিন্তু একদিন পরী বিনোদাকে গুড় দিতে আসে না। এ কি বিনোদা, আজ পরী গুড় দেয়নি তোমাকে? গুড় কোথায়? দাও, আমি গুড় হাটে নিয়ে যাব। না গো, পরী আজ আসেনি গুড় দিতে। মনে হয় পরীর কোনো সমস্যা হয়েছে। থাক না, একদিন গুড় না দিলে তো কি হলো বলো তো? সমস্যা? পরীদের আবার কিসের সমস্যা? গুড় হাটে বিক্রি করতে না নিয়ে গেলে তো কত টাকা ক্ষতি হয়ে যাবে, সে কি বোঝো তুমি? কাল খালি পরী একবার আসুক, ওই পরীকে আমি বেঁধে রাখবো, যাতে আর ওরকম অনিয়ম করতে না পারে, বুঝলে? পরেশ, এসব কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। পরী আমাদের দয়া করে এসব দিচ্ছে, আর সেই দয়াকে লোভে পরিণত করছো তুমি। জ্ঞান দিবে না আমাকে, বুঝলে? আমাকে জ্ঞান দিবে না। মহিলা মানুষের জ্ঞান আমার শুনতে একদমই ভালো লাগে না। আমার আগে টাকা, তারপর দয়া। এরপর পরেশ চলে যায় আর রাত হয়ে যায়। পরের দিন বিনোদা রান্নাঘরে দাঁড়িয়েছিল, আর তখনই সেখানে পরী চলে আসে। বিনোদা, আমি কাল বিশেষ এক কারণে তোমাকে গুড় দিতে আসিনি, সেজন্য আজ তোমাকে অনেকগুলো গুড়ের হাড়ি দিব। এই তো পরী এসে গেছে। এই পরী, তুই গতকাল আসিসনি কেন রে? জানিস আমার কতগুলো টাকা লস হয়েছে? একি বিনোদা, তোমার স্বামী আমার হাতের গুড়ের কথা কি করে জানলো? তোমাকে না নিষেধ করেছিলাম কাউকে না বলতে? গো, আমি বড্ড অসহায় হয়ে বলেছি, তা না হলে যে পরেশ আমাকে মারতে মারতে মেরেই ফেলতো। এইসব কথা বাদ দাও বিনোদা, একটা দড়ি নিয়ে এসো। এই পরীকে বাঁধতে হবে, যাতে এই পরী আর কোথাও না যেতে পারে, আর আমি ইচ্ছে মতো পরীর কাছ থেকে গুড় নিতে পারবো। চুপ করো বলছি। এসব কি বলছো তুমি? হ্যাঁ, তোমার মাথা ঠিক আছে? একজন সাধারণ মানুষ হয়ে তুমি পরীকে বাঁধতে চাইছো? এই ভুলটা খবরদার করো না। আমার কথা শুনবে না? কই দেখি দড়িটা, কই আমার? কি, তুই আমাকে বাঁধবি? লোভী কোথাকার! দাঁড়া, তোকে আমি চরম শিক্ষা দেব। এরপর পরী জাদু করে পরেশকে বিড়াল বানিয়ে দেয়। এ কি করলে পরী? পরেশকে বিড়াল বানিয়ে দিলে। পরেশকে ঠিক করে দাও পরী। আমি জানি পরেশ ভুল করেছে। পরেশ একটা লোভী, কিন্তু সে তো আমার স্বামী বলো। তাকে বিড়াল রূপে দেখতে যে আমার অনেক কষ্ট হচ্ছে। তুমি ওকে ভালো করে দাও পরী, ও শাস্তি পেয়ে নিশ্চয়ই ভুল বুঝবে। ঠিক আছে, আমি পরেশকে বিড়াল থেকে আবার মানুষ বানিয়ে দিচ্ছি। এরপর পরী জাদু দিয়ে আবারও পরেশকে মানুষ বানিয়ে দেয়। আমার ভুল হয়ে গেছে পরী, আমি আর বিড়াল রূপে থাকতে চাই না। আমি কখনোই আর লোভ করব না পরী। আমি যে আমার লোভের চরম শিক্ষা পেয়েছি। পরেশ, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এতেই আমি অনেক খুশি। বিনোদা, তোমার হাতটা একটু সামনে এগিয়ে দাও তো। বিনোদা, আমি তোমার হাতে জাদু দিয়ে দিলাম। আমাকে আর এসে তোমাদের গুড় দিতে হবে না। তুমি এখন থেকে সুন্দর করে গুড় বানাতে পারবে। এই কথা বলে পরী সেখান থেকে চলে যায়। না, তুমি আমার জন্য বড়লোক দেখে একটা জামাই খুঁজে নিয়ে আসো। ঠিক আছে, আজ বিকেলেই তোকে পাত্রপক্ষ দেখতে আসবে। তৈরি হয়ে থাকিস। আচ্ছা মা। পাত্রপক্ষ তো চলে এসেছে মিতু। সেই কখন থেকে তোর জন্য বসে আছে, তোর সাজা এখনো শেষ হয়নি। এই তো মা, আর একটু হয়েছে, এবার শেষ। চলো দেখি পাত্র দেখতে কেমন। এই যে এখানে বসো।
পাত্র কোনটা মা? ওই তো ওই ছেলেটা, অনেক টাকা পয়সা আছে ওদের, পরিবারও ভালো। কিন্তু মা, এই ছেলের মাথায় তো একটুও চুল নেই। আমি এই ছেলেকে বিয়ে করব না। এভাবে বলছিস কেন মিতু? এতগুলো মানুষের সামনে কেউ এভাবে কাউকে অপমান করে? অপমান তো তুমি আমাকে করেছো মা, যে আমি আমার রেশমি চুলের জন্য পুরো গ্রামে বিখ্যাত, তার জন্য তুমি এমন টাক ছেলে খুঁজে এনেছো। আমি আমার ঘরে চললাম, করবো না এই বিয়ে আমি। আপনারা ওর কথা শুনে রাগ করবেন না, ছোট মানুষ তাই না বুঝে এমন করে ফেলেছে। আমি ওর সাথে কথা বলছি। তাই বলে আমাদেরকে বাসায় ডেকে এনে এভাবে অপমান? সবার কাছে তো শুনেছিলাম মেয়েটা অনেক ভালো, সাথে সুন্দর চুলও আছে, তাই তো নিজের ছেলের সাথে সম্পর্ক করতে এসেছিলাম। নয়তো আমার ছেলের জন্য মেয়ের অভাব পড়েছে নাকি? এই রহিম, এখনই বের হয় বাড়ি থেকে। আপনারা হুট করে এভাবে চলে যাবেন না, আমার কথাটা শুনুন। পরের দিন মিতু গোসল শেষে বাহিরে গেল চুল শুকাতে। আজ তো উঠোনে একেবারেই কোনো রোদ নেই। পুকুর পাড়েই তো ভালো রোদ ছিল, যাই পুকুর পাড়ে গিয়ে আমার চুলগুলো শুকিয়ে আসি। ওই মেয়েটাকে, কত সুন্দর লম্বা লম্বা চুল ওর। আমি যখন বেঁচে ছিলাম তখন আমারও এত সুন্দর চুল ছিল, মরার পর সব চুলগুলো চলে গেল, ভাবতেই কষ্ট লাগে। এখানে ভালো রোদ আছে, আমি এখানে বসে আমার চুলগুলো শুকিয়ে নেই। মেয়েটা কত সুন্দর পুকুর ঘাটে বসে ওর চুলগুলো শুকাচ্ছে। ওর চুলগুলো যদি আমি একটু ধরতে পারতাম। এক কাজ করি, আমি মানুষের রূপ নিয়ে ওর চুলগুলো একটু ধরে আসি। এই মেয়েটা আবার কে? গ্রামে নতুন এসেছে নাকি? তোমার চুলগুলো অনেক সুন্দর। হ্যাঁ জানি, তো কি হয়েছে? তোমার সুন্দর চুলগুলো আমাকে একটু ধরতে দিবে? তুমি কে ভাই? নাম ঠিকানা না বলে আমার চুল ধরতে চাইছো? দুঃখিত, আমার ভুল হয়ে গেছে। আমার নাম সুমি, আমি এই গ্রামে নতুন এসেছি। সুমি, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেকদিন ধরেই গোসল করো না। তা তোমার কি মনে হয় তোমার ওই ময়লা হাত দিয়ে আমার সুন্দর চুলগুলোকে ধরতে দিব? আচ্ছা দাঁড়াও, আমি এখনই ডুব দিয়ে পুকুরে গোসল করে আসছি, তখন তো আমাকে তোমার চুল ধরতে দিবে। হ্যাঁ দেব। ঠিক আছে, আমি তাহলে এবার পুকুরে নামলাম। কি বোকামে, আমার চুল ধরার জন্য শেষ পর্যন্ত কিনা পুকুরে নেমে পড়লো। হা 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 হা, ভাবতেই মজা লাগছে। আমি গোসল করে এসেছি, এবার তো তুমি আমার চুল ধরতে দিবে। তা তো দেবই, কিন্তু আমার এখন যে খুব খিদে পেয়েছে। কিছু খাওয়ার পর তোমাকে চুলগুলো ধরতে দিব। আম খাবে? তোমাকে ওই গাছ থেকে আম পেড়ে এনে দিব। কিন্তু ওই গাছ তো অনেক বড়, আম পাড়তে চাইলে তোমাকে যে ওই গাছে উঠতে হবে। অসুবিধে নেই, তোমার জন্য আমি এখনই ওই গাছ থেকে আম পেড়ে আনছি। মেয়েটা কি আস্ত পাগল নাকি বোকা? এই নাও আম। আমগুলো খেতে তো অনেক মজার, খেয়ে মনটা ভরে গেল। এবার তো আমায় তোমার চুলগুলো ধরতে দাও। কিভাবে ধরতে দেই বলো? গাছে উঠতে গিয়ে তো তুমি তোমার পুরো শরীরে ময়লাও লাগিয়ে এসেছো। কিন্তু হয়েছে, আজ আর তোমাকে আমার চুল ধরতে হবে না। আর আমি এমনিতেও আমার চুল তোমাকে ধরতে দিতাম না। যাদের মাথায় চুল কম তাদের কাছ থেকে আমি ধরে থাকি। তাদের হয়তো কোনো রোগবালাই আছে বলেই মাথায় চুল কম। ওরা আমাকে ধরলে ওদের যদি রোগবালাই আমার শরীরে এসে পড়ে তখন কি হবে? তার মানে তুমি এতক্ষণ আমাকে শুধু শুধু কষ্ট করালে? আমি তো তোমাকে জোর করে কিছু করাইনি, তুমি নিজের ইচ্ছেতেই সব করেছো। অহংকারী মেয়ে, আমি চাইলে এখনই তোর মাথার সমস্ত চুল ছেড়ে ফেলতে পারি। যেই চুল নিয়ে তুই এত অহংকার দেখাচ্ছিস, একদিন এই চুলগুলোই তোর মাথায় থাকবে না আর, দেখে নিস। তোমার এসব কথা শুনে আমি ভয় পাই নাকি? কিছুই হবে না আমার এই সুন্দর মজবুত ছেলে। মিতু তার বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়লো।
মিতু তার বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়লো। ঘুম ভাঙার পর সে তার মাথা ঠিকভাবে তুলতে পারে না। মা, দেখো তো আমার চুলে কিছু আটকালো কিনা, মাথাটা এত ভারী লাগছে কেন? এ কি মিতু, তোর চুল তো দেখছি আরো লম্বা হয়ে গেছে। একদিনে তোর চুল এত লম্বা কি করে হলো? বলছো কি? হ্যাঁ, তাই তো দেখছি। আর মেয়েটা কাল যে বললো তার তো সব উল্টোটা হয়েছে। এত বড় চুল সামলাবি কি করে? আগেই তো সামলানো মুশকিল হয়ে যেত। অসুবিধে নেই মা, আমি ঠিকই সব সামলে নিব। মা, বাড়িতে একটু চুল পড়ে আছে কেন? মিতুর কি হয়েছে দেখ তো ওর ঘরে গিয়ে। সেই কখন থেকে ডাকছি, বের হওয়ার কোনো খবর নেই। ওর চুলগুলো কেন জানি একদিনে অনেক বড় হয়ে গেছে। সারা বাড়িতে চুল ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। ঠিক আছে মা, আমি দেখছি। দরজায় শব্দ করছে কে? আব্বু, আমি। দরজা খোল। তাড়াতাড়ি ভেতরে আয়, দরজাটা চাপিয়ে দে। আব্বু, তোর চুলের এই অবস্থা কেন? জানি না, যতবার আঁচড়াচ্ছে চুল ততই বড় হয়ে যাচ্ছে, আর চুল ছড়েই যাচ্ছে। ঘরের দরজা জানালা দিয়ে চুল সব বাহিরে পড়ে যাচ্ছে। তুই কিছু একটা কর। এক কাজ করি, এই কাঁচিটা দিয়ে তোর বাড়তি চুলগুলো কেটে দেই। কিন্তু আমার এত বড় সুন্দর চুলগুলো, চুলের ভারে তুই তোর মাথাটাও ঠিক মতো নাড়াতে পারছিস না, তবুও চুলের চিন্তা করে যাচ্ছিস এখনো। ঠিক আছে কাট, তবে বেশি কাটিস না। মিতুর বোন মিতুর মাথার চুল কেটে ছোট করে দিল, কিন্তু একটু পরেই মিতুর মাথার সব চুলগুলো ঝরে পড়ে গেল। আমার চুলগুলো এভাবে সব পড়ে গেল কেন? আমি টাক হয়ে গেলাম কিভাবে? বিশ্বাস করে আপু, আমি তো চুলের আগে হাত দেইনি, শুধু নিচের চুলগুলো একটু কেটেছি। সেটা তো আমি নিজের চোখেই দেখলাম, কিন্তু এত যত্ন করে বড় করা চুলগুলো এক মুহূর্তেই পড়ে গেল। এই টাক মাথা নিয়ে আমি এখন মানুষকে মুখ দেখাবো কি করে? কি হয়েছে তোদের? এত হাউমাউ করছিস কেন? একই মিতু, তোর মাথার চুল সব কোথায় গেল? তুই টাক হয়ে গেলি কিভাবে? জানি না মা, আমি এখন কি করব? সবাই কি বলবে এই টাক মাথা দেখে? হঠাৎ করে তোর সাথে এসব ঘটার কারণ কি? জানি না মা, তবে সেদিন একটা মেয়ে আমার চুল ধরতে চেয়েছিল। আমি ওকে আমার চুল ধরতে দেইনি বলে রাগ করে আমার চুল নিয়ে উল্টোপাল্টা কথা বলেছিল। তোর চুলের উপরে ওই মেয়েটার অভিশাপ লেগেছে হয়তো। চল তাড়াতাড়ি সাধু বাবার কাছে যাই। আচ্ছা মা, চলো। মিতু ভালোভাবে তার মাথা ঢেকে মায়ের সাথে বেরিয়ে পড়লো সাধু বাবার কাছে যাওয়ার জন্য। পথে সেই দিনের পাত্রপক্ষের পাত্রের বাবার সাথে দেখা হয়ে গেল। আরে, আপনারা যে এ সময় কোথায় যাচ্ছেন? আমার ছেলের জন্য সুন্দরী এক বউ এনেছি সেদিন। আপনার মেয়ে তো আমার ছেলেকে পছন্দই করলো না। ও বাচ্চা মানুষ, এখনো ওর কথা ধরে বসে আছেন আপনি? ঠিক আছে, আপনারা মনে হয় কোনো কাজে যাচ্ছিলেন। আপনাদের সময় আর নষ্ট না করি আমি। জি, ভালো থাকবেন। মা, ব্যথা শেষে আমার মাথার রান্নাটা সরিয়ে দিল। তুমি আমার রান্নাটা একটু ঠিক করে দাও। হায় হায় রে, একেই দেখছি আমি। যেই চুল নিয়ে তুমি 2 দিন আগেও অহংকার দেখালে, সেই চুল তোমার হয়ে গেল। না মানে? মিতু, তুই তোর মাথা ঢাক। ভাই, আমরা এখন আসি। মাথায় তো একটা চুলও নেই এই রেশমি চুলওয়ালি মেয়ের। আমার তো মনে হয় চুলগুলো আসলে সব নকল ছিল। আবার সেই নকল চুল নিয়ে সে কি অহংকার! আপনি মুখ সামলে কথা বলুন। মিতু, চল এখান থেকে। যাও যাও, আমি গ্রামের সবাইকে তোমাদের মিথ্যা নাটকের কথা বলবো। সবই তো বুঝলাম, তা চুলগুলো এনেছিস? জি সাধু বাবা, এই নিন। আমি মন্ত্র পড়ে এখনই এই শাকচুন্নিকে ডেকে আনছি। তার মানে ওই মেয়েটা শাকচুন্নি ছিল? কে আমাকে ডেকে এনেছে? তুই ওই মেয়েটাকে অভিশাপ দিয়ে ওর চুলের এই অবস্থা করেছিস কেন? একদম ভালো করেছি। ওর রেশমি চুলের অহংকার একদম বেড়ে গিয়েছিল।
ওকে পুরোপুরি ন্যাড়া করে দিয়েছি। ওর মাথায় আর কোনোদিন একটা চুলও গজাবে না। মা, দেখো এটা কি বলছে। আমার মেয়ের ভুল হয়ে গিয়েছে, তুমি ওকে ক্ষমা করে দাও। আর কখনো ওর চুল নিয়ে অহংকার করবে না। আমি ওর চুলগুলো সামান্য একটু ধরতে চেয়েছিলাম বলে আমাকে দিয়েও কত কাজ করালো, তবুও ও আমাকে চুল ধরতে দিল না। একদম ঠিক শাস্তি দিয়েছি আমি ওকে। তুমি আমার চুলগুলো আবার আগের মতো করে দাও। আমি কথা দিচ্ছি, তোমার যত মন হয় ততই আমার চুলগুলো তোমাকে ধরতে দিব। আমারও এক সময় তোর মতো সুন্দর চুল ছিল, তারপর আমার এক বড় অসুখ ধরা পড়লো আর মাথায় সব চুল পড়ে শেষ হয়ে গেল। এরপর আমিও মারা গেলাম। তাই তোর কথা শুনে খুব খারাপ লেগেছিল আমার। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো আমার চুল নিয়ে অহংকার করব না। তুমি আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। ঠিক আছে, আমার কাছে আয়। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে এই শিক্ষাটা না দিলে আমি কখনোই নিজের ভুল বুঝতে পারতাম না। তোর চুল নিয়ে আমি যদি কখনো আর অহংকার করতে দেখেছি, তোর সব চুল কেটে এনে আমার মাথায় লাগাবো। কথাটা মনে রাখিস। রামগড়ের এক চাষি মিঠুনের বিয়ে হয়ে অনেক বছর কেটে গেছিল। মিঠুনের বউ রানী সব সময়ই দুঃখী থাকতো যে ওদের কোনো সন্তান ছিল না বলে। তারপর একদিন মিঠুন আর রানী তাদের গ্রামের নাগদেবতার কাছে প্রার্থনা করলো, হে নাগদেবতা, আমার খালি কোল ভরিয়ে দাও। দুজনে নাগদেবতার কাছে প্রার্থনা করলো। তারপর নাগদেবতাকে দুধও অর্পণ করলো। আর তারপর নাগদেবতা ওদের আশীর্বাদ করলো। বিয়ের এত বছর পরে রানী গর্ভবতী হলো, কিন্তু যখন ওদের পুত্র জন্মালো তখন সারা গ্রাম অবাক হয়ে গেল, কারণ রানী একটা সাপের বাচ্চাকে জন্ম দিয়েছিল। গ্রামের লোকেরা মিঠুনকে অনেক বোঝানোর চেষ্টা করলো যে ও যেন ওর সাপকে ফেলে দেয়, কিন্তু মিঠুন আর রানী তাদের সাপ সন্তানকে নাগদেবতার আশীর্বাদ মনে করে বড় করতে লাগলো। দেখতে দেখতে 20 বছর কেটে গেল, আর এখন রানীর মাথায় একটা চিন্তাই ঘুরছিল। আবার কি হলো তোমার? এখন তো সবকিছু ঠিকই আছে। হ্যাঁ, সবই তো ঠিকই আছে। আমাদের ছেলে এখন বড় হয়ে গেছে, এখন কি হবে? এখন ওকে নিয়ে কি করব? আমি ওর বিয়ের কথা বলছি। কিন্তু আমাদের ছেলের সাথে বিয়েটা করবে কে? কেউ তো অবশ্যই রয়েছে। এখন মিঠুন নিজের ছেলের জন্য বৌমা খুঁজতে শুরু করলো। মহারাজ, আমার ছেলে হলো নাগ। নাগ দেবতার আশীর্বাদে ওর জন্ম হয়েছে। ওর বিয়ের জন্য সঠিক মেয়ে খুঁজতে আপনি আমাকে সাহায্য করবেন? কোনো নাগকে বিবাহ কোনো নাগ জাতি বা সাপুরেই করতে পারে, আর ওই সাপুরে সম্প্রদায়ের লোকেরা উত্তরের জঙ্গলে থাকে। মিঠুন সাপুড়েদের বস্তির খোঁজে বেরিয়ে পড়ল। উত্তর দিকের জঙ্গলে মিঠুন একটা বস্তি খুঁজে পেল, আর বস্তির সর্দারের সাথে মিঠুন কথা বলল। তাহলে এই ব্যাপার, আমি আমার মেয়ের বিবাহ আপনার ছেলের সাথে দেওয়ার জন্য রাজি আছি। তারপর ওই বস্তিতেই মিঠুন আর রানীর সামনেই ওদের ছেলে নাগেশের নীলিমার সাথে বিয়ে হয়ে গেল। বিয়ের পর নীলিমা আর নাগেশ মিঠুনের বাড়িতে থাকতে শুরু করলো।
পূর্ণিমার রাতে নাগেশ নিজের নাগরূপ ছেড়ে দিল আর ও একটা সুন্দর যুবকে পরিণত হলো। এই দেখে নীলিমা অবাক হয়ে গেল। হে উপরওয়ালা, এখন গিয়ে শ্বশুর মশাই আর শাশুড়ি মাকে বলে আসি। নীলিমা, ওদেরকে এখন কিচ্ছু বলে না, সময় হলে ওরা ঠিক জানতে পারবে। এরপর থেকে প্রতিটি রাতেই নাগেশ সাপ থেকে মানুষ রূপে পরিণত হতো আর নীলিমা ও নাগেশ অনেক গল্প গুজব করত। এক রাতে মিথুন কিছু একটার আওয়াজ শুনতে পেল। মিথুন জানলা দিয়ে দেখলো যে নাগের সাপ থেকে মানুষ রূপে পরিণত হয়েছে। ও অবাক হয়ে গেল, সে বুঝতে পারছিল না যে কি করবে। ও নিজের বউয়ের কাছে গেল। রানী, ওঠো, আরে তাড়াতাড়ি ওঠো। মিথুন রানীকে ওদের ছেলেকে দেখালো। এ তো একটা যুবক। হ্যাঁ, এখন তুমি এখানে দাঁড়াও। এরপর মিথুন চুপি চুপি ওদের ঘরের ভেতরে গেল আর সাপের খোলস তুলে নিল আর ওটাকে জ্বালিয়ে দিল। বাবা, তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে মুক্ত করে দিলে। আমার এই শরীর আর কখনো সাপে পরিণত হবে না। আমার অভিশাপ খণ্ডন হয়ে গেল। রানী নিজের ছেলেকে বুকে জড়িয়ে নিল আর এরপর থেকে তাদের পরিবার সব সময়ের জন্য সুখী থাকতে শুরু করলো। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। কি স্বাদ, মাছ তো নয় যেন অমৃত, কিন্তু এই মাছই বা কতদিনই খাবো। এক এক করে সব মাছই তো খেয়ে ফেললাম, শেষ হয়ে গেলে যে কি করবো? মাছ ছাড়া তো আবার আমার চলেই না। আরে আরে, মানুষের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। আর একটু কাছে আয়। আজ মাছ ধরেই ছাড়বো। মাছ না নিয়ে গেলে যে বউ তো আবার ভাত দেবে না। দূর ছাই, দেখি বড়শিটা ফেলে যদি কোনো মাছ ধরা পড়ে। মাছ ধরবি? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ওরে বাবারে, শাকচুন্নি, এ কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। চেঁচা, আরো জোরে চেঁচা, কেউ তোর আওয়াজ শুনবে না, কারণ এখনই আমি তোর ঘাড় মটকাবো। ঘাড় মোটকে শাকচুন্নি লোকটাকে খেয়ে ফেললো। কতদিন বাদে মানুষের হাড় খেতে পেলাম। মাছও খাওয়া হলো, মানুষের হাড়ও চিবানো হলো। একটা বুদ্ধি পেয়েছি, তবে আজ থেকে যদি আমি এই পুকুরে মাছ চাষ করি, তাহলে তো আমার মাছও খাওয়া হবে আর মানুষের হাড়ও চিবানো হবে। আমার মাথায় কত বুদ্ধি। এসব ভাবতে ভাবতে শাকচুন্নি নাচতে শুরু করলো। এরপর থেকে সত্যি সত্যি সে পুকুরে মাছ চাষ করা শুরু করলো। আমার পুকুরে এখন কত মাছ, আসুক মাছ ধরতে কেউ। মাছও খাবো আর ওদেরকেও খাবো। এভাবে কেটে গেল অনেক দিন। একদিন গ্রামের মেয়ে সীমা আর ঋতু পুকুরে পাড় দিয়ে যাচ্ছিল। দেখ সীমা, পুকুরে পানি কেমন টলটল করছে। খবরদার ঋতু, তুই ওদিকে তাকাস না। মা বলেছে পুকুর পাড়ের তেঁতুল গাছে নাকি একটা শাকচুন্নি থাকে, সুযোগ পেলেই মানুষের ঘাড় মটকায়। ওরে বাবারে, ভয় পেয়ে গেছি যে। সবকিছুতেই আর কি করবি না ঋতু, মজা বলেছে তাই বললাম। আরে রাগ করছিস কেন? আমি তো মজা করলাম। আর শোন, স্যার বলেছে ওসব শাকচুন্নি বলে কিছুই নেই। তুই যাতে এদিকে না আসিস তাই হয়তো চাচি তোকে এসব বলেছে। অত শত জানি না, এবার আমাকে যেতে হবে, নইলে মা খুব বকবে। কি এমন বললাম যাতে এত রেগে গেল? আমি তো যাবই ওই পুকুর পাড়ে, দেখি কে আমার ঘাড় মটকায়। সকাল সকাল মানুষের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। তাও আবার কচি হাড়, ব্যাপারটা দেখতে হচ্ছে তো।
কি সুন্দর একটা পুকুর ঘাট, আর মানুষগুলো কেমন মিথ্যে কথা বলে বেড়াচ্ছে। এখানে একটু বসি। মামনি, মাছ খাবে বুঝি? আমার পুকুরে তো মানুষেরা এমনি এমনি আসে না। আমি কি দেখছি? শাকচুন্নি, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। কি হয়েছে খোকি? ভয় পেয়েছো? ভয় পেও না, আমি খুব আস্তে আস্তে তোমার হাড় চিবাবো। আমাকে ছেড়ে দিন, দয়া করে আমায় ছেড়ে দিন। আমাকে দয়া করে খাবেন না। আহারে, কেঁদো না, সত্যি তোমার জন্য অনেক মায়া হচ্ছে। কি সুন্দর তোমার গায়ের রং, আর আমারটা দেখো কেমন সবুজ সবুজ। বেশ, তোমায় ছেড়ে দেব, তার বদলে তুমি আমাকে কি দিবে? না মানে, আমি তোমাকে মাছ ভাজা খেতে দিব, মাছের ঝোল খেতে দিব। দয়া করে আমাকে ছেড়ে দাও। ঋতুর মুখে মাছ ভাজা আর মাছের ঝোলের কথা শুনে শাকচুন্নির জিভটা লক লক করে উঠলো। কতদিন মাছ ভাজা খাই না। বেশ, তবে তাই হোক। আজ থেকে তুই থাকবি এই পুকুর ঘাটে, আর আমি যাব তোর বাড়িতে। সাথে সাথে শাকচুন্নি ঋতুর রূপ ধারণ করলো, আর ঋতুকে সেই পুকুরে বন্দি করে রাখলো। এবার আমায় কে ঠেকাবে? কি মজা, মাছ খাবো, মাছের ঝোল খাবো, আর মাছ ভাজাও খাবো। সাথে কয়েকটা মাছ নিয়ে যাই। ঋতু কোথায় গেল? সকাল থেকে মেয়েটার কোনো পাত্তা নেই। কোথায় যে গেল? ওই তো। কি রে, এতক্ষণে বাড়ি ফেরার সময় হলো? না মানে, দেখি দেখি ওগুলো কি হাতে? এ কি, এ তো দেখছি মাছ। এত মাছ কোথায় পেলি? আসার সময় দেখলাম পুকুর পাড়ে অনেক লোক মিলে মাছ ধরছে। আমায় দেখে জোর করে মাছগুলো দিয়ে দিল। মা, আমায় কয়েকটা মাছ ভেজে দাও না। সে কি, তাই বলে এতগুলো মাছ তোকে এমনি এমনি দিয়ে দিল? তাই নয় তো কি, আমি কি তোমায় মিথ্যে কথা বলছি? মা, আমায় মাছ ভেজে দাও। কি বলছিস তুই? আমি তো আকাশ থেকে পড়ছি। যেই মেয়ে মাছের গন্ধে দূরে পালায়, সে আমায় বলছে মাছ ভেজে দিতে। না মানে, টাটকা মাছ তো, তাই খুব খেতে ইচ্ছে করছে মা। বেশ বেশ, দাঁড়া, আমি হাতের কাছে সব কাজগুলো গুছিয়ে তোকে মাছ ভেজে দিচ্ছি। বুঝেছি, তুমি আমায় মাছ ভেজে দিবে না, তাই তো? বেশ, আমি নিজেই ভেজে খাচ্ছি। হা হা হা, আজ আমার মেয়েটার কি যে হলো কিছুই বুঝতে পারছি না। কি গো, একাই একাই হাসছো যে? ভূতে ধরেছে নাকি? না, তোমার মেয়ের কাণ্ড দেখে হাসছি। জানো তো কোথা থেকে এতগুলো মাছ নিয়ে এসেছে? সে নাকি মাছ ভাজা খাবে। কি বলছো? ঋতু আর মাছ ভাজা? তার বলছে কি, শুধু কি তাই, মাছ ভাজা খাওয়ার এতই তাড়া, আমার কাজ আছে বলে নিজেই চলে গেল। আর তুমি বসে বসে হাসছো? যাই দেখি আবার হাতটা পোড়ায় নাকি। আমি কি দেখছি? এ তো আমার মেয়ে ঋতু না, এ তো শাকচুন্নি। এর মানে শয়তান শাকচুন্নি আমার মেয়ে সেজে মাছ ভেজে খাচ্ছে। না না, সেলিনাকে এখনই এসব জানাতে হবে। কি স্বাদ! কাঁচা মাছে কি আবার এত স্বাদ আছে নাকি? সত্যি মনে হচ্ছে ঋতু সেজে এই বাড়িতে কয়েকদিন থেকে যায়, আর মেয়েটা গাছের ডালেই ঝুলুক। এসব তুমি কি বলছো? তাহলে আমার মেয়েটা কোথায়? তাই তো বলি, মেয়েটা তো মাছ কোথায় পেলো? তুমি চিন্তা করো না, আমাদের মেয়ে নিশ্চয়ই ফিরে আসবে। তুমি এদিকটা একটু খেয়াল রাখো। আমি এখনই সাধু বাবার কাছে যাচ্ছি, উনি নিশ্চয়ই একটা সমাধান বের করে দিতে পারবে। এ কি রে, তুই এভাবে দৌড়াচ্ছিস কেন? কি হয়েছে তোর? সর্বনাশ হয়ে গেছে বাবা, আপনি আমাকে বাঁচান। আরে বলবি তো কি হয়েছে? বুঝেছি, তবে ভয় পাস না, তোর মেয়েকে তুই নিশ্চয়ই ফেরত পাবি। এই নে, এগুলো রাখ। যে করেই হোক ওই শাকচুন্নিকে পুকুর পাড়ে নিয়ে যাবি, আর ওখানে বসে এই মশলা দিয়ে মাছের ঝোল রেঁধে ওকে খাওয়াবি। তাহলেই কাজ হয়ে যাবে। তোর মেয়েকে তুই অবশ্যই পাবি। কিন্তু বাবা, ওকে আমি পুকুর পাড়ে কি করে নিয়ে যাব? সেটা আমি জানি না, এটা তোর কাজ। এবার তুই যা।
তুমি চিন্তা করো না, আমি ঠিক ওকে পুকুর পাড়ে নিয়ে যাব। তুমি শুধু আমার কথায় সায় দেবে। আচ্ছা ঠিক আছে, তবে যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। ঋতু, ঋতু, ঋতু মা, কোথায় গেলি? কি হয়েছে মা, এভাবে ডাকছো কেন? শোন মা, তোর বাবার খুব শখ হয়েছে আজ পিকনিক করবে। পিকনিক? সেটা আবার কি? সেটা হলো সবকিছু জোগাড়যন্ত্র করে পুকুর পাড়ে গিয়ে মাছ মেরে মাছের ঝোল আর ভাত রান্না হবে, তারপর ওখানে বসেই খাওয়া হবে। মজা হবে না? কত মজা! আগে তো মাছের ঝোল খাবো, তারপর এই দুটোর ঘাড় মোটকে এই দুটোকেও খাবো। কি রে মা, কি ভাবছিস? হ্যাঁ মা, খুব মজা হবে। চলো চলো, আমরা পুকুর পাড়ে যাই। বাহ, খুব বড় মাছ পেয়েছো দেখছি। এটা দিয়েই এবার ঝোল রাঁধবো। হ্যাঁ মা, তাড়াতাড়ি রাঁধো, আমার তো আর তস হয়েছে না। হ্যাঁ মা, এক্ষুনি রাঁধছি। এই নে মা, সবার আগে তুই খেতে বস। হ্যাঁ মা, দাও। পড়ে গেল আমার মুখ। ওরে শয়তান শাকচুন্নি, কি ভেবেছিস আমাদের মেয়ে সেজে থাকবি আর আমরা বুঝতেও পারবো না? ওরে বাবারে, মরে গেলাম, ছেড়ে দে আমায়। না, তোকে ছাড়া হবে না। যদি বাঁচতে চাস তাহলে আমাদের মেয়েকে ছেড়ে দে, তবেই তোর মুক্তি। আচ্ছা, ছেড়ে দিচ্ছি তোদের মেয়েকে। শাকচুন্নি ঋতুকে ছেড়ে দিল আর সাথে সাথে সেখানে এসে বশীভূত হয়ে গেল। মা বাবা, তোমরা এসেছো? হ্যাঁ মা, আমরা এসেছি। আর তোর কিছু হবে না। হ্যাঁ রে মা, আমরা তোর কিচ্ছু হতে দেব না। সেলিনা আর রাজীব তাদের মেয়েকে জড়িয়ে ধরলো। এভাবে ঋতু শাকচুন্নির হাত থেকে মুক্তি পেল।